হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েব ডিজাইনের 12তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত। গতকাল আমরা একটা ওয়েব লেআউট দেখে সেটার মতো একটা করার চেষ্টা করেছিলাম। এই যে এই ওয়েব লেআউটটা, এটা আমরা আজকে কমপ্লিট করব। তার আগে আমরা কয়েকটা ট্যাগ একটু নতুন শিখে নেই। সেটা হচ্ছে এগুলো আসলে আরো আগে হওয়ার কথা ছিল। ইউএল প্রথমে হচ্ছে আপনাকে দেখাই টেবিল, এইচটিএমএল আমরা টেবিল কিভাবে তৈরি করব এই জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা একটা টেবিলের স্যাম্পল দেখি। একদম সহজ একটা টেবিল, ওই যে এরকম। ওকে, আচ্ছা, আমরা কয়েকটা জিনিস সিম্পলি একটু বুঝে নিই। আমাদের বেসিক্যালি কম্পিউটারের ভিতরে সবসময় আমরা যেগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে ডাটা। ডাটা মানে আমরা কি জানি? ডাটা মানে আমরা জানি যে তথ্য বা উপাত্ত। আবার আরো একটা জিনিস আমরা জানি যে ইনফরমেশন। ইনফরমেশন মানে সেম, তথ্য। তো তাহলে দুইটা অর্থই যেহেতু তথ্য, তাহলে এখানে পার্থক্যটা কি, যে জিনিসটা আমাদেরকে জানতে হবে। ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন, অর্থাৎ ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য কি। এখানে সিম্পলি আমরা একদম সহজভাবে পার্থক্যটা বুঝতে পারি। সেটা হচ্ছে ডাটা অর্থবোধক না, আর তথ্য হচ্ছে, ইনফরমেশন হচ্ছে অর্থবোধক। অর্থাৎ ডাটা কোনো নির্দিষ্ট অর্থ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ইনফরমেশন হতে হলে তাকে অবশ্যই অর্থ থাকতে হবে। আমি যদি বলি নিশাত 26 ঢাকা, এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, তাহলে এটা এই মুহূর্তে আছে কি? ডাটা। এখন আমি যদি এই জিনিসটা মধ্যে কয়েকটা জিনিস যোগ করি, যে নিশাত এইজ ইজ 26, হি লিভস ইন ঢাকা, তাহলে এটা কি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে যে নিশাতের বয়স 26 বছর, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। তাহলে এটা কি হয়ে গেছে? ইনফরমেশন হয়ে গেছে। ওকে, তো এখানে এই যে এইজিস, এইটুকু যোগ করে আমি ডাটাটাকে ইনফরমেশনে রূপান্তর করেছি। এই এই অংশটুকু আমি যখন এই লেখাটার মধ্যে অ্যাড করেছি, সেটা ডাটা থেকে কি হয়ে গেছে? ইনফরমেশন হয়ে গেছে। এখন সেম ভাবে আমি লিখতে পারি রহিমস এইজ ইজ 18, হি লিভস ইন সিটিজি। আবার এটাও লিখতে পারি করিমস এইজ ইজ 12, আচ্ছা নাহলে এখানে কারিমাস এইজ ইজ 12, শি লিভস ইন সিলেট। ওকে, তাহলে এটাও। এখন আমি দেখেন এই অল্প কয়েকটা জিনিস ডাটাকে ইনফরমেশনে নেওয়ার জন্য আমাকে অনেক কিছু লিখতে হয়েছে, তাই না? তো ডাটাকে ইনফরমেশনে নেওয়ার অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে সবচেয়ে সহজ, শর্টকাট এবং সবচেয়ে গ্রহণযোগ্য সিস্টেমটা হচ্ছে টেবিল। টেবিলটা হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য সিস্টেম। সেটা কিরকম? আমি এখানে সিম্পলি একটা টেবিল তৈরি করি। নেম, এইজ, লোকেশন, নিশাত
age 26, location Dhaka. Rohim, age 18, location CTZ. Karima, age 12, location Sylhet. ওকে, তাহলে আমরা কি করছি, আমরা এই একই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমরা, যাতে করে আমাদের ডাটাগুলো খুব সুন্দরভাবে গোছানোভাবে থাকে। এজন্য তো এটার জন্য আমাকে একটা টেবিল তৈরি করতে হয়েছে। এমএস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করবেন এটা আপনারা খুব বেসিক কোর্স করে থাকলে আপনারা অবশ্যই জানেন, তো এটা নিয়ে আমার বেশি বলার কিছু নেই। কিন্তু ওয়েবে কিভাবে এই টেবিলটা তৈরি করবেন সেটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে। তো টেবিল আমরা যদি এমএস ওয়ার্ড অফিস প্রোগ্রাম করে থাকি তাহলে টেবিলের বেসিক জিনিসগুলো আমরা কিন্তু অবশ্যই জানি। আর কেউ যদি না করে থাকেন তাহলে আমাকে আমরা পরবর্তীতে যদি বেসিক কোনো কোর্স আমরা ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করব, যেটা এখানে এমএস ওয়ার্ড এক্সেল এগুলো নিয়ে যদি ভিডিও আপলোড দিই। তো টেবিলের মধ্যে আমরা সিম্পলি যে জিনিসটা জানি এটা হচ্ছে কলাম। টেবিলের প্রত্যেকটা একটা একটা কলাম। ওকে, আর এগুলো হচ্ছে আমাদের রো, আর প্রত্যেকটা বক্স এক একটা হচ্ছে সেল। ওকে, তো প্রত্যেকটা বক্স এক একটা সেল, সেলের ভিতরে থাকে ডাটা। আমরা কোডে যদি করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা ট্যাগ শিখতে হবে। টেবিল ট্যাগ, তারপর হচ্ছে টিআর, টিআর মানে হচ্ছে টেবিল রো, তারপর হচ্ছে টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, আর টিএইচ, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। ওকে, এখন আমরা যে জিনিসটা এই যে টেবিলটা আমরা এখানে করেছি এই সেম টেবিলটা আমি যদি এই একটা HTML এ টেবিল করতে যাই তাহলে আমাকে প্রথমে একটা টেবিল ট্যাগ শুরু করতে হবে, তারপর টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন আমাকে রো হিসাবে নিতে হবে। প্রথমে এটা একটা রো, এটা হবে একটা রো। এই রোটা আমাকে ডিফাইন করতে হবে টিআর দিয়ে। একটা টিআর ট্যাগ শুরু করব আর একটা টিআর ট্যাগ ক্লোজ করব। ওকে, এটা একটা রো। রো এর ভিতরে আমার এই রো এর ভিতরে আমার তিনটা ডাটা আছে, তিনটা ডাটা আমাকে টিডি ট্যাগ দিয়ে দিতে হবে। টিডি ট্যাগ শুরু করলাম আর টিডি ট্যাগ ক্লোজ করব। এর মাঝখানে শুধু আমি ভ্যালুটা দিয়ে দেব। টিডি ট্যাগের ভিতরে ছিল হচ্ছে নেম, এজ, আর হচ্ছে লোকেশন। ওকে, তাহলে আমার একটা রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই প্রথম রোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সেম ভাবে আরেকটা দ্বিতীয় রো নিব। এই রোটার ভিতরে আমার থাকবে দ্বিতীয় রোতে কি আছে, প্রথম ফিল্ডে আছে নিশাত, তারপর হচ্ছে 26 ঢাকা। সেম রোটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি। তৃতীয় রো, প্রথম আছে রহিম, এজ আছে 18, আর লোকেশন হচ্ছে সিটিজি। এরপরে আছে তৃতীয় রো, চতুর্থ রো, এখানে আছে কারিমা, এজ হচ্ছে 12, আর লোকেশন হচ্ছে সিলেট। আচ্ছা, তাহলে আমার এই টেবিলের কোডটা আমি একটা HTML পেজে নিয়ে যাই, তাহলে আমরা কোডটা কিভাবে আউটপুটটা আসতেছে সেটা দেখতে পারবো। এই HTML পেজটাতে নিয়ে সেট করলাম। এটা দেখার দরকার না, এটা আমাদের আগেরটা। তো এটা আমি আউটপুটটা দেখে নিই কেমন আসছে। এই যে একটা টেবিল আকারে কিন্তু এসে গেছে। ওকে, টেবিল আকারে আসার পরে আমরা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টেবিলে একটা বর্ডার দিতে হবে। টেবিলে অ্যাট্রিবিউট আকারে আমি একটা বর্ডার দিয়ে দিলাম 1। এই যে খুব সুন্দর একটা বর্ডার চলে আসছে। এটাকে আরো অনেকভাবে সাজানো যায়। টেবিলে ফরম্যাটিং নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব যখন টেবিল নিয়ে CSS এ আরো কাজ করব। তো এখানে আমি এই যে উপরে যে হেডিংটা আছে না, এটা যদি একটু বোল্ড হতো ভালো হতো না। তো এখানে আমি টিআর এর পরিবর্তে যদি শুধু প্রথম ট্যাগটাতে আমি TH ইউজ করি তাহলে অটোমেটিক এটা হেডিং হয়ে যাবে। প্রথম রোটা রিফ্রেশ করলাম, সরি,
এই যে টিডি এর পরিবর্তে আমরা যদি টিএইচ ইউজ করি তাহলে অটোমেটিক আমার এটা হেডিং হয়ে যাবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে তাহলে আমরা টেবিল তো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো আমাদের একটা HTML পেজে। তো এই টেবিলটা যেহেতু আমরা শিখে ফেলছি, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্ট। ওকে, লিস্টের মধ্যে আমাদের অনেক ধরনের লিস্ট হয়। প্রথমে দেখি লিস্টটা কেমন। আমাদের কমন ন্যাচারাল যেসব লিস্টগুলো আমরা ইয়ে করি, আমাদের চোখের সামনে পড়ে, সেগুলো হচ্ছে এরকম। ফর এক্সাম্পল, কমন ফ্রুটস, ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা, তারপর গ্রেপ, জ্যাকফ্রুট। ওকে, এখন এগুলোকে যদি আমি একটা লিস্ট আকারে নেই MS ওয়ার্ডে, এই যে এখানে ক্লিক করলে এটা একটা লিস্ট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের লিস্ট। আবার আরেক ধরনের লিস্ট হয় এরকম, ফ্লাওয়ার্স, রোজ, লিলি, ফ্লাওয়ার। আচ্ছা, এই ধরনের। তো এটা আরেক ধরনের লিস্ট হচ্ছে এরকম নাম্বার দিয়ে 1 2 3। ওকে, তারপরে এখন এই ধরনের লিস্ট সাধারণত ব্যবহার করা ওই সব ক্ষেত্রে যেগুলোতে সিরিয়ালটা মেনটেন করা গুরুত্বপূর্ণ, অর্থাৎ একের পরে 2 আসবে। তো যেগুলোতে সিরিয়ালটা মেনটেন করা গুরুত্বপূর্ণ না সেগুলো হচ্ছে এরকম, এগুলোকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট বা ইউএল, আর এগুলোকে বলা হয় অর্ডার্ড লিস্ট বা ওএল। হ্যাঁ, আরেক ধরনের লিস্ট আছে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট বা ডিএল। আর আরেকটা লিস্ট আছে, এটা লিস্টের মধ্যে পড়ে না, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এটার কোনো ট্যাগ নেই। তো আমরা এখন প্রথমে দেখে নেই যে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে লিখব। এই লিস্টে যদি আমি লিখতে চাই তাহলে আমি এখানে প্রথমে একটা H1 দিলাম, যে কোনো কিছু লিখতে পারি আমি। এখানে আনঅর্ডার লিস্ট লিখে রাখলাম, লিখে টেবিলটা থেকে এটা আলাদা করলাম। আচ্ছা, এখন আমি প্রথমে যেহেতু আমি একটা আনঅর্ডার্ড লিস্ট লিখব, তাহলে আমি প্রথমে ইউএল দিয়ে শুরু করব আর ইউএল দিয়ে শেষ করব। ওকে, আচ্ছা, এখন এই ইউএল এর ভিতরে প্রত্যেকটা আইটেমকে আমার টেবিলে যেরকম প্রত্যেকটা রো এর ভিতরে আমাকে প্রত্যেকটা ডাটাকে টিডি দিয়ে লিখতে হয়েছে, সেম ভাবে এই এলআই এখানে প্রত্যেকটা আইটেমকে আমার এলআই ট্যাগ দিয়ে লিখতে হবে। ম্যাঙ্গো, এই এলআই এলআই ট্যাগটার মানে কি? এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এলআই মানে লিস্ট আইটেম। ওকে, আচ্ছা, এখন আমি সেম ভাবে এখানে লিস্টটা তৈরি করি। অরেঞ্জ, বানানা, গ্রেপ, জ্যাকফ্রুট। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে আমাদের লিস্ট আকারে ওয়েব পেজে আমাদের এসে গেছে। আচ্ছা, এখন আমি সেম লিস্টটা আরেকটা কপি করি। এটা হবে আমাদের অর্ডার্ড লিস্ট। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ইউএল এর জায়গায় ওএল বানিয়ে দিচ্ছি, আর যা করার ব্রাউজারই করবে। আমি যখনই বলে দিছি এটা অর্ডার্ড লিস্ট, তখনই ব্রাউজার এটাকে 1 2 3 4 দিয়ে সাজিয়ে নিয়েছে। এর ভিতরে আমরা চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন HTML UL। এই যে আমি যখন W3 স্কুলসে ঢুকবো, এখানে দেখা যাচ্ছে ইউএল এর মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি। এই যে লিস্ট স্টাইল টাইপ আমি চাইলে ইউজ করতে পারি,
সার্কেল, ডিস্ক, স্কোয়ার, এই যে এখানে ট্রাই ইট ইউরসেলফে গেলে আমি যদি স্টাইল হিসেবে লিস্ট স্টাইল টাইপটা দিয়ে দিই, সার্কেল দিয়ে দিলে এরকম বৃত্ত আসবে, যদি ডিস্ক দিয়ে দিই এরকম আসবে, আর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে এরকম আসবে। আবার সেম ভাবে আমরা ওএল এর ভিতরেও কিছু কাস্টমাইজ করতে পারি। আমরা এখান থেকে ওএল ট্যাগে ঢুকে দেখি, এই যে ওএল ট্যাগও সেম ভাবে আমরা এখানে একটা দেখেন আমরা স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এখানে যদি আমি স্টার্ট দিয়ে 50 দিয়ে দিই তাহলে 50 থেকে শুরু হবে। এর বাইরে আরো কিছু অপশন আছে, যেমন টাইপে যদি আমি 1 দিয়ে দিই তাহলে 1 2 3 4 হবে। যদি স্মল লেটারে এ দিয়ে দিই তাহলে এ বি সি ডি এভাবে আসবে। স্মল লেটারে আই দিয়ে দিলে রোমান নাম্বারে আসবে। তো এই জিনিসগুলো আমরা চাইলে করতে পারবো। তো এগুলো আমরা যত W3 স্কুলসে যত বেশি দেখবো তত বেশি জানবো। তো এই মুহূর্তে আমরা যতটুকু দরকার আমরা অতটুকুই করছি। তো এখন আমরা যে কাজটা করব, এই ওএল দিয়ে ইউএল দিয়ে আমরা একটা মেনু তৈরি করব। আমরা এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেই কালকে যেই পেজটিতে ছিলাম সেই পেজটা ওপেন করছি। আচ্ছা, এই পেজটা আমরা যেটা থেকে দেখেছিলাম সেই ওয়েবসাইটটা বের করি। এই টেমপ্লেটটা দেখেই তো আমরা ডিজাইন শুরু করেছিলাম। এখন আমরা এই মেনুটা তৈরি করব একটা ইউএল থেকে। ওকে, তো প্রথমে আমাদের যে মেনুর জায়গাটা ডিফাইন করা আছে এখানে আমরা একটা স্লাইডের যে হেডার বটম যেখানে আছে এখানে আমরা একটা মেনু নেই। ডিপ ক্লাস মেনু। ওকে, মেনুর ভিতরে একটা ইউএল নেই। এখন এলআই দিয়ে আমরা যে আইটেমগুলো আমরা লিখবো সেগুলো দিয়ে দিই। আমার মেনুর আইটেমগুলো কি কি আছে? হোম, এক্সাম্পলস, এ পেজ, অ্যানাদার পেজ, কন্ট্যাক্ট আস। হোম, এক্সাম্পল। আচ্ছা, এখানে আমরা এলআই এর ভিতরে একটা করে লিংক ইউজ করব, যেহেতু আমাদের এই লিঙ্কগুলো ক্লিকেবল। আমরা এগুলোর উপর ক্লিক করলে কোনো একটা পেজে যাবে অথবা অন্য কোনো একটা কাজ হবে। ঠিক আছে, তো যেহেতু ক্লিকেবল আমরা এখান থেকে এভাবে না লিখে আমরা ভিতরে একটা এ ট্যাগ দিয়ে দেব। এ লিংক কিভাবে করতে এটা তো আমরা জানি, না জেনে থাকলে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, হোম, এক্সাম্পল, a page, another page, আর একটা ছিল হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, আচ্ছা, এখন আমি এই জিনিসটা আমার এখানে কিভাবে আসছে, একদম নর্মাল ভাবে চলে আসছে, তাই না? এখন আমরা দুই ভাবে করতে পারি এটাকে। আচ্ছা, এখন এই যে এটা দুই ভাবে করা যায়। আমি প্রথমে এই যে আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কগুলোকে সিলেক্ট করব, সিলেক্টর হিসেবে ইউজ করব। তাহলে আমাকে এই লিঙ্কগুলো আছে কোন ডিবের ভিতরে? মেনু ডিবের ভিতরে। তাহলে আমি প্রথমে লিখব ডট মেনু, তারপর মেনুর ভিতরে আছে ইউএল, তাহলে স্পেস ইউএল, আর তার ভিতরে আছে লিঙ্ক এলআই, স্পেস এলআই।
আচ্ছা, এর ভিতরে আমি যদি বলে দিই লিস্ট স্টাইল, ওই যে আমরা যে লিস্ট স্টাইলটা একটা দেখেছিলাম যেটা দিয়ে আমার এটা বৃত্ত হবে না চতুর্ভুজ হবে এই জিনিসটা ডিফাইন করা ছিল। তো এখানে আমি যদি বলে দিই লিস্ট স্টাইল নান, তাহলে কি হয়ে যাবে, এগুলো হাওয়া হয়ে যাবে। এবার যদি আমি বলে দিই যে ফ্লোট লেফট, তাহলে ওকে। এখন আমরা ফ্লোট লেফট দেওয়ার পরে এই মেনুগুলো আমাদের পাশাপাশি চলে আসবে। এই যে এই জিনিসটা আমরা এই দুইটা কোডের পরিবর্তে একটা সিম্পলি কোড করতে পারি, যেটা আমাদের জন্য আরেকটু সুবিধাজনক। এই দুইটার কাজ সে একসাথে করবে। সেটা হচ্ছে আমরা যে ডিসপ্লেটা একটা শিখেছিলাম, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, আর সেরকম ডিসপ্লের মধ্যে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এই যে পাশাপাশি এসে গেছে, একটা গ্যাপও ক্রিয়েট হয়ে গেছে, সবকিছু আছে, মোটামুটি সুন্দরভাবে আছে, আবার সে জায়গাটা দখলেও রেখেছে। ওকে, এখন আমাদের এদেরকে পাশাপাশি আনা শেষ। এখন এর নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা আমরা কিভাবে বাদ দিব আমরা কিন্তু জানি। আন্ডারলাইনটা বাদ দিব আমরা টেক্সট ডেকোরেশন নাম দিয়ে, কিন্তু টেক্সট ডেকোরেশন আমরা কার উপর আছে, এর উপর আছে। আমার এখানে যে সিলেক্টর সে কিন্তু এর উপর কাজ করতেছে না, সে কাজ করতেছে এলআই এর উপর। এখন আমরা যদি এর উপর কাজ করাতে চাই তাহলে ডট মেনু স্পেস ইউএল এলআই স্পেস এ, এই ট্যাগের মধ্যে আমি যদি বলি টেক্সট ডেকোরেশন নাম, আচ্ছা, তাহলে এটা আমাদের মুছে গেছে। আচ্ছা, এখন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম, আমি এই ডিফল্টটাই ধরলাম যে ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাশ কালার এবং মাঝখানে একটা গ্যাপ। এখন আমি এটা চাইলে এলআই এর উপরও দিতে পারি, এর উপরও দিতে পারি। এলআই এর উপর দিলে কি অসুবিধা হয় আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, সেভ করলাম। এখন আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেল। আচ্ছা, এরপর আমি যদি একটা পেডিং দিই, ধরেন উপরে নিচে একটা পেডিং দিলাম, পেডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এই যে একটা গ্যাপ হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে আমার মাউস পয়েন্টারটা আমি যখন একদম ঠিক লেখার উপরে নিই তখনই কাজ করতেছে। সাইডে এটা আমার এলআই এর ভিতর আছে, কিন্তু এর উপর কিন্তু আমার ক্লিক করলে এখানে কোনো কাজ হবে না, প্লাস এটা ক্লিকেবলও না। এটা শুধুমাত্র এই কারণে হয়েছে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালারটার পেডিংটা আমি এলআই এর উপর দিয়েছি। এই জিনিসটা যদি আমি এলআই এর উপর না দিয়ে আমি যদি এর উপর দিই তাহলে আর আমার এই সমস্যাটা হবে না। তাহলে আমার পুরো লিঙ্কটাই ক্লিকেবল, লিঙ্কটাই একটা, এই যে এখন আমি যেখানে মাউস পয়েন্টার রাখি এটা কিন্তু মোটামুটি আমার একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে আমরা আমার এই যেই ফুটার বটমটা এর হাইট কতটুকু এটা আমাদেরকে দেখতে হবে। ফুটার বটমের সরি হেডার বটমের হাইট হচ্ছে 48 পিক্সেল। ওকে, তাহলে আমরা এলআইতে একটা কমান্ড ইউজ করি, লাইন হাইট 48 পিক্সেল। এখন সে একদম মাঝ বরাবর বসে গেছে, অর্থাৎ সে উপরে নিচে 48 পিক্সেল জায়গা দখল করে তার মধ্যে সে একদম মাঝখানে বসে গেছে। এখন আমি মাঝখানে আমার লেখার কালার গুলো হবে সাদা, তাহলে লেখাটা হচ্ছে কি এর ভিতরে আছে না, তাহলে আমি এর কালার বলে দেবো #FFF, যেটা হচ্ছে সাদার কালার কোড। সেভ করলাম, রিফ্রেশ দিলাম। ওকে, এখন মোটামুটি অনেকটা এর মতো কিন্তু আসছে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে এর যদি একদম অ্যাকুরেট কালারটা নিতে চাই তাহলে আমরা কালকে যেই সফটওয়্যারটা নিয়েছিলাম গত ক্লাসে সেটা একটু বের করি, পিক্সি। আচ্ছা, এটা দিয়ে আমি একদম অ্যাকুরেট এর কালার কোডটা নিয়ে নিই, কন্ট্রোল-অল্টার-C। আচ্ছা, কন্ট্রোল-অল্টার-C। এখন আমি এই কালার কোডটাই যদি আমি গ্রে না দিয়ে ইউজ করে দিই তাহলে আমার একদম অ্যাকুরেট এই কালারটাই আসবে। ওকে, এখন এদের দুইজনের মাঝখানে কিন্তু একটু গ্যাপ আছে, এটা আমি কি করতে পারি, ডানে বামে যদি একটা মার্জিন দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই,
আচ্ছা, আমি যদি মার্জিন দিয়ে দিই ডানে বামে, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 5 পিক্সেল, সেট করলাম। এখন রিফ্রেশ দিলাম, এই যে একটু গ্যাপ হয়ে গেছে। এখন এরা হচ্ছে ডান দিকে অ্যালাইন হয়ে, আর আমার এটা আছে বাম দিকে অ্যালাইন হয়ে। আমি যদি ডান দিকে অ্যালাইন করে দিতে চাই তাহলে আমি পুরো ইউএলটাকে টার্গেট করব। ইউএল এর ভিতরে যারাই আছে, অথবা আমি পুরো মেনুটাকেই টার্গেট করব। টার্গেট করে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ মেনুর ভিতরে যারা আছে তারা এই সব ডান দিকে অ্যালাইন হয়ে যাবে। রিফ্রেশ করলাম, এই যে ডান দিকে চলে গেছে। ওকে, এখন আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে মাউস পয়েন্টার রাখলে কালারটা কালো হয়ে যায়, তাই না? কার উপর মাউস পয়েন্টার রাখলে কালো হয়ে যায়? এর উপর। এই কোডটাকে বলা হয় হোভার। আমি ধরেন এই সেম সিলেক্টরটা আবার নিলাম, শুধু লাস্টে একটা কোলন দিয়ে হোভার লিখলাম। এর ভিতরে আমি যাই কাজ করব তাই মাউস পয়েন্টার রাখলে কাজ হবে। এটার 2টা কোলন দিলেও কাজ হবে না, এখানে স্পেস দিলে কাজ হবে না, এখানে স্পেস দিলেও কাজ হবে না। ঠিক যেভাবে আছে এভাবেই দিতে হবে। এর মাঝখানে আমি বলে দিলাম এগুলো সব তো সেম থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু যেটা চেঞ্জ হবে মাউস পয়েন্টার রাখলে কি চেঞ্জ হবে, শুধু কালারটা চেঞ্জ হবে, সাদা থেকে কালো হয়ে যাবে। তাহলে আমি এখানে কালার দিলাম #000, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। সরি, এটা না, এটা রিফ্রেশ দিলাম। এখন মাউস পয়েন্টার রাখলে কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। ওকে, এরপরে যেটা করতে হবে, এই যে এখানে একজন কালার কিন্তু নীল হয়ে আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ক্লাস বা কারেন্ট ক্লাস। ওকে, এখানে আমি সবসময় আমি যদি হোম পেজে থাকি তাহলে আমার হোমটা নীল হয়ে থাকবে, অ্যাবাউট এক্সাম্পল পেজে থাকলে এক্সাম্পলটা নীল হয়ে থাকবে, আর এই পেজে থাকলে এই পেজটা নীল, অর্থাৎ আমি যে পেজে থাকবো সেটাই অ্যাক্টিভ হিসেবে থাকবে। তো আমি এখানে একটা অ্যাক্টিভ ক্লাস তৈরি করি। হোম পেজকে আমি এখানে একটা আইডি দিলাম অ্যাক্টিভ। ওকে, তো আমি এখানে বলে দিব যে কন্ট্রোল+C, অ্যাক্টিভ আইডিতে যারা থাকবে, অ্যাক্টিভ আইডিটা যেই পাবে মাউস পয়েন্টার যে কালারটা নিয়ে নিই। ওকে, অ্যাক্টিভ আইডি যেই থাকবে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালারটা, নীলটা। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার নীল হয়ে গেছে। তার মাঝখানের লেখাটা কিন্তু মাউস পয়েন্টার রাখলেও আর কালো হবে না, এখানে কিন্তু এখানে মাউস পয়েন্টার রাখলেও কালো হচ্ছে না। তো তাহলে আমি কি বলবো? অ্যাক্টিভের হোভার, অ্যাক্টিভ হোভার, অর্থাৎ অ্যাক্টিভের উপর মাউস পয়েন্টার রাখলে, নর্মালি আমার এর উপর মাউস পয়েন্টার রাখলে তো কালারটা আমার কালো হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভের উপর মাউস পয়েন্টার রাখলেও কালারটা থাকবে সাদা। সেভ করে দিলাম, রিফ্রেশ করলাম, এই যে এখন কিন্তু আর মাউস পয়েন্টার রাখলেও কালো হচ্ছে না, এগুলোতে মাউস পয়েন্টার রাখলে কালো হচ্ছে। এই কমান্ডগুলো আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন, আশা করি আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, টেবিল শিখলাম, লিস্ট আইটেম শিখলাম, মেনু তৈরি করা শিখলাম। তো এগুলো আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা এই টেমপ্লেটটার মধ্যে সাব মেনু নাই, পরবর্তীতে আমরা যখন সাব মেনু আছে এরকম কোনো টেমপ্লেট দেখে দেখে করব, তখন আমরা সাব মেনুর আন্ডারে আবার সাব মেনু, সুপার সাব মেনু, এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারবো। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।